মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। নীলাঞ্জনের খুব রাগ হলো ইলার ওপর। সে মনে মনে ভাবল, শুধু একবার মৌলি তার কাঁধে মাথা রেখেছে বলে এত কথা শুনিয়ে গেল ইলা। ইলা তো কোনো দিন এরকম ছিল না। নীলাঞ্জনের তো প্রচুর মহিলা বান্ধবী আছে, তাদের সঙ্গে মেলামেশা নিয়ে তো কোনো আপত্তি ছিল না ইলার। তাহলে হঠাৎ মৌলি কেন? এতক্ষণে মৌলি ওপেন এয়ার থিয়েটার থেকে বেরিয়ে এসেছে। মৌলি নীলাঞ্জনকে জিজ্ঞেস করলো, কিরে, বাইরে এরকম একা দাঁড়িয়ে আছিস কেন? নীলাঞ্জন একবার মৌলির দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। মৌলি আবার প্রশ্ন করল, ইলা কোথায়? অন্যমনস্কভাবে নীলাঞ্জন জবাব দিল, নাচের রিহার্সালে গেছে। চিন্তিত গলায় মৌলি বলল, নীলাঞ্জন, আমাকে সত্যি করে বলতো, ইলা তোকে কি বলে গেল? মানুষের মন বড় জটিল বস্তু। কার বলা কোন কথা থেকে কি হয়ে যায় বোঝা সম্ভব না। মৌলিকে নিয়ে আলাদা করে কখনো ভাবেনি নীলাঞ্জন, কিন্তু ইলার বলে যাওয়া কথাগুলো তাকে ভাবাচ্ছে। তার মনে প্রশ্ন জাগল, মৌলিকে নিয়ে কি অন্যভাবে ভাবা যায়? মৌলির কি নীলাঞ্জনকে পছন্দ হয়েছে? সেটা আন্দাজ করেই কি ইলা ওকে সাবধান করে দিয়ে গেল? ব্যাপারটা যদি এরকম হয়, এখন কি করা উচিত তার? মৌলি আবার বলল, তুই কিছু বল, কিছু না বললে কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছে। নীলাঞ্জন মৌলিকে একটা অদ্ভুত প্রশ্ন করল, তোর আমাকে কেমন লাগে? মৌলি বুঝতে পারল না যে নীলাঞ্জন হঠাৎ তাকে এই প্রশ্ন কেন করছে। তাও সে উত্তর দিল, আমার তোকে খুবই ভালো লাগে। কেন বলতো? নীলাঞ্জন বলল, না, বিশেষ কিছু না। ইলা আমাকে জিজ্ঞেস করছিল আমার আর তোর মধ্যে কিছু চলছে কিনা। মানে কি বলছিসটা কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইলা আমাকে এটাই বলে চলে গেল, কোনো উত্তরের অপেক্ষা না করে। তাহলে আমরা ইলার সঙ্গে কথা বলি? বলতে হবে। তার আগে আবার আমি তোকে একই প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তোর কি আমায় সত্যি পছন্দ? এইবারে নীলাঞ্জনের প্রশ্নের ধরন একেবারে পাল্টে গেল। মৌলি সেটা ভালোই আন্দাজ করতে পারল। আশ্চর্যভাবে মৌলির উত্তরটাও অনেকটা পাল্টে গেল। মৌলি বলল, আমার তোকে অনেকদিন ধরেই পছন্দ, সেই পুজোর আগে থেকে। ইলা আর তোকে একসঙ্গে এত ভালো মানায়, আমি আর আলাদা করে কিছু বলিনি তাই। নীলাঞ্জন স্থির দৃষ্টিতে মৌলির দিকে তাকিয়ে থাকল। ইলাও বোধহয় এটাই আমায় বলার চেষ্টা করল, বলল নীলাঞ্জন। মৌলি প্রশ্ন করল, তুই কি করতে চাস আমাকে সত্যি করে বল। আপাতত তোর সঙ্গে চায়ের দোকানে যেতে চাই। তারপর? তারপর সব ওপরালার ওপর। নীলাঞ্জনের এই কথা শুনে মৌলি হেসে ফেলল। ওরা হাঁটতে হাঁটতে শ্যামলদার চায়ের দোকানে গেল। এরপর যা হলো সেই ঘটনাটা আপনাদেরকে পুরো বলা সম্ভব না। কিছু কথা আড়ালে থাকাই ভালো। তবে এইটুকু বলতে পারি যে আমাদের নায়ক নায়িকার ইকুয়েশনের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি চলে এসেছিল। সেই ব্যক্তির নাম মৌলি সেন। নীলাঞ্জন আর মৌলি শ্যামলদার চায়ের দোকান থেকে সন্তোষপুরের ফ্ল্যাটে গেল অঙ্ক করতে। তবে সেদিন অঙ্ক নিয়ে কথা হলো না। কি হলো সেটা আমি অনেকটা আপনাদের ভাবনার ওপর ছেড়ে দিলাম। তবে মনে করিয়ে দিই, মৌলির ফ্ল্যাটে আর কেউ থাকতো না। কি ভাবছেন? আমাদের গল্পে বারবার লাভ ট্রায়াঙ্গল চলে আসছে কেন, তাই তো? একটু ধৈর্য ধরুন। আমি কিন্তু এখনো ইলার সব গোপন কথা প্রকাশ করিনি। বললে বুঝতে পারবেন
যে গোটা বিষয়টা ত্রিভুজ নয়, চতুষ্কোণ। এদিকে নীলাঞ্জন আর মৌলি একসঙ্গে সন্তোষপুরের ফ্ল্যাটে ছিল। অন্যদিকে নাচের রিহার্সাল থেকে বেরিয়ে ইলার দেখা হলো সুবীরদার সঙ্গে। সুবীর হাজরা, ইলার পুরনো টিউশন টিচার। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সুবীরদা না থাকলে ইলা নির্ঘাত অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রিতে গোল্লা নিয়ে বাড়ি ফিরত। স্কুলে পড়াকালীন ইলার ভারী পছন্দ ছিল সুবীর হাজরাকে। সুবীরের সঙ্গে তার মাঝে মাঝেই দেখা হয় এই চত্বরে। সুবীর ইলাকে জিজ্ঞেস করলো, এই ইলা, তোর বাড়ি ফেরার তাড়া আছে নাকি? ইলা উত্তর দিল, না, বিশেষ কোনো তাড়া নেই। কেন বলো তো? না, ভাবছিলাম তোর হাতে সময় থাকলে একটু চা খেয়ে তারপর বাড়ি ফিরতাম। ইলা সুবীরের দিকে তাকিয়ে থাকলো। সে কি যেন একটা চিন্তা করছে। কিছুক্ষণ পর ইলা বলে উঠল, চলো, একটু চা খেতে তো ক্ষতি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে, আজকের চাটা তুমি খাওয়াবে। সুবীর সঙ্গে সঙ্গে বলল, তথাস্তু। হরিদার চায়ের দোকানে ইলা আর সুবীর গিয়ে বসল। মাটির ভাঁড়ে গরম গরম চা, বাদাম বিস্কিট আর একটা করে ডিমের অমলেট। আর কি চাই? কাঁটা চামচ দিয়ে অমলেট কাটতে কাটতে সুবীর প্রশ্ন করল, তারপর তোর প্রেম কেমন চলছে? ইলা শান্ত গলায় জবাব দিল, চলছে একরকম। কোনো সমস্যা হয়েছে? না না, সেরম কিছু না। আমি আর নীলাঞ্জন 4 বছর হয়ে গেল একসঙ্গে আছি, তাই নতুন করে কোনো খবর নেই। ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বুঝলাম। আমার কথা ছাড়ো, তুমি বরং তোমার কথা বলো। আমার তোদের মতন ইভেন্টফুল জীবন না রে, একা মানুষ, নিজের মতো থাকি। পারমিতাদির সঙ্গে তোমার শেষমেশ কি হলো? পারমিতা মানুষটা খুব অন্য রকমের। আমাদের বনিবনা হয় না একদম। এখন বুঝি লিভিনের সিদ্ধান্তটা ঠিক হয়নি। ইলা কোনো উত্তর দিল না। পাশে তার চায়ের ভাঁড়টা রাখা, প্রায় পুরোটাই ভর্তি। তবে ইলার মন কোথাও উড়ে উড়ে বেড়াচ্ছে। নীলাঞ্জনকে নিয়ে তার নানান চিন্তা মাথায় ঘূর্ণিঝড়ের মতন ঘুরপাক খাচ্ছে। ইলা নীলাঞ্জন আর মৌলির কথা ভাবতে শুরু করেছে। তার অসম্ভব রাগ হয়। ইলার মাথায় প্রচুর প্রশ্ন উঠে আসে। এইটুকু সময় এত সুন্দর ভাব কি করে হলো নীলাঞ্জন আর মৌলির? এত যত্ন করে নীলাঞ্জন মৌলিকে অঙ্ক পড়ায় কেন? ওদের মধ্যে কি সত্যিই অন্য কিছু চলছে, নাকি পুরোটাই তার ভুল ধারণা? ইলা ক্যাম্পাস থেকে বেরোনোর পর কি করে নীলাঞ্জন মৌলির সঙ্গে? ইলাই একটা জিনিস নিয়ে হয়তো আরো অনেকক্ষণ ভেবে যেত, যদি না সুবীর মাঝখানে কথা বলে উঠত। এই ইলা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নে চটপট, বলল সুবীর। ইলা চায়ের ভাঁড়টা হাতে নিল। তোমাকে একটা কথা বলবো সুবীরদা? আমি সাহস করে কোনোদিন এই কথা তোমাকে বলে উঠতে পারিনি, বলল ইলা। সুবীরদা উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ বল না। হরিদার চায়ের দোকানে ইলা স্বীকার করল যে সুবীর হাজরাকে তার প্রথম দিন থেকেই ভারী পছন্দ। অজান্তেই আমাদের নায়ক নায়িকার গল্পে দুজন বাইরের ব্যক্তি ঢুকে গেছিল। যেরকম মৌলির হাত ধরে নীলাঞ্জন বিপথে চলে যাচ্ছিল, ঠিক একইভাবে সুবীরের পার্সোনালিটি চুম্বকের মতন আকর্ষণ করছিল ইলাকে। সুবীর আমাদের চতুষ্কোণের শেষ বিন্দু। কিন্তু এই চতুষ্কোণ বেশি দিন টেকেনি। খুব শিগগিরই নীলাঞ্জন আর ইলার মনে একটা চূড়ান্ত অপরাধবোধ জন্ম নেয়। দুজনেরই ইচ্ছে করে কনফেস করতে। এবার খালি দেখার বিষয় হলো কে আগে অপরাধবোধ মুছে ফেলতে এগিয়ে আসবে। একদিন রাতে নীলাঞ্জন ইলাকে ফোন করে। হ্যালো, বলে নীলাঞ্জন। হ্যাঁ রে বল, উত্তর দেয় ইলা। আমার তোকে একটা কথা বলার ছিল, অনেকদিন ধরেই বলবো ভাবছি। আমারও, বলল ইলা। তাহলে আগে কে বলবে? আমি জানি না, বলল ইলা। এরপর কিছুক্ষণ সব চুপ। হঠাৎ নীলাঞ্জন ওপার থেকে ইলার কান্নার আওয়াজ শুনতে পেল। ইলা অঝোরে কাঁদছে।
নীলাঞ্জন নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ইলা, আমায় বল। টানা 10 মিনিট ইলা খালি কেঁদে গেল। চাইলেও কোনো কথা বলতে পারল না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ইলা বলল, আমি আমি সুবিরদার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি। আমি জানি না আর কিভাবে তোকে এই খবরটা দিতাম। আমাকে পারলে ক্ষমা করে দিস প্লিজ। চতুষ্কোণ এইভাবেই ভেঙে গেল। ইলার এই স্বীকারোক্তির পরে নীলাঞ্জন মৌলির থেকে নিজেকে দূরে সরিয়ে নিল, আর ইলা সুবিরদার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। তার সঙ্গে আমাদের নায়িকার আর কোনোদিন দেখা হলো না। তবে মজাটা কি জানেন, ইলা ওর আর সুবিরদার ঘটনাটা সেদিনকে ফোনে খুলে বলেছিল, কিন্তু নীলাঞ্জন মৌলির ব্যাপারটা আর ইলাকে বলল না। একজন স্বীকার করল, অন্যজন বিপদ থেকে সরে এলো, কিন্তু কনফেস করল না। ফাইনাল কনফেশনটা তাহলে কবে হবে? কোনো কনফেশন নীলাঞ্জন করল না। মৌলির সঙ্গে আমাদের নায়কের ক্ষণকালের সম্পর্কের কথা কেউ জানতে পারল না। ইলার মনে মৌলিকে নিয়ে যেই সন্দেহ বাসা বেঁধেছিল, সেটা কোনো আশকারা না পেয়ে তার মনের মধ্যেই তলিয়ে গেল। নীলাঞ্জন সুবীর হাজরাকে নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। এরকম একজন ব্যক্তি ছিল সেটা ভুলে থাকার চেষ্টা করেছে, তবে ইলা ভুলতে পারেনি। অপরাধ বোধ ইলাকে জাপটে ধরেছিল। এই অপরাধ বোধের জন্যে ইলা নাচের স্কুল ছেড়ে দেয়, অন্য একটা স্কুলে ভর্তি হয়। তার খালি ভয় হতো যদি সুবিরদার সঙ্গে দেখা হয়ে যায়। ভীষণ অন্যমনস্ক হয়ে গেছিল ইলা। কফি হাউসে জমজমাট আড্ডার মধ্যেও অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে যেত তার। কেউ সেটা লক্ষ্য করত না, নীলাঞ্জন না। নিজের সঙ্গে এই লড়াইটা ইলা একাই লড়েছিল, এবং শেষমেশ জিতেও ছিল। নিজের মনকে সে বুঝিয়েছিল যে আবার এই সম্পর্ক আগের ছন্দে ফিরিয়ে আনা সম্ভব। পুরনো বাড়ি যেরকম মাঝে মাঝে মেরামত করতে হয়, ঠিক একইভাবে ওর আর নীলাঞ্জনের সম্পর্ক নতুন করে আরও একবার গুছিয়ে নেওয়া দরকার। কোনোভাবে জং ধরতে দেয়া যাবে না। ইলার ইচ্ছে করেছিল কিছু একটা করে নীলাঞ্জনকে চমকে দিতে, একটা সারপ্রাইজ, একটা ফ্রেশ স্টার্ট। দীর্ঘদিন এটা নিয়ে ভেবে ইলা একটা প্ল্যান করল। সেদিন নীলাঞ্জনের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পরীক্ষার পর ফোন খুলে দেখলো ইলা মেসেজ করেছে। ইলা লিখেছে, তোর পরীক্ষা চলছে বলে এখন ফোন করলাম না, একটু দরকারি কথা আছে, বেরিয়ে ফোন করিস। নীলাঞ্জন ইলাকে ফোন করলো। হ্যালো বলল নীলাঞ্জন। ওপার থেকে ইলা জবাব দিল, এই যে স্যার, মন দিয়ে শুনুন। ইলার মুখ থেকে হঠাৎ আপনি শুনে নীলাঞ্জন একটু ঘাবড়ে গেছিল। নীলাঞ্জন বলল, এই মেরেছে, এই আপনিটা নেওয়া যাচ্ছে না রে। সরি, মজা করেই বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মজাটা বোধহয় ঠিক করে কনভে হলো না। বাজে না বকে কি বলবি বলছিলিস বল। হ্যাঁ শোন, ঠিক বিকেল 5টার সময় ঝিলপাড়ে চলে আসবি। বিরাট ব্যাপার, আসলে বলবো। কি ব্যাপার? উফ, এত ধৈর্যের অভাব কেন তোর? তোর কাছে ধৈর্যের পরীক্ষা দেওয়ার থেকে আবার ল্যাবে গিয়ে আর একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া বেটার অপশান মনে হয়। অনেক জ্ঞান দিয়েছিস, এবার রাখ। 5টায় ঝিলপাড়, দেখা হচ্ছে। এই বলে ইলা ফোন রেখে দিল। নীলাঞ্জন একবার ফোনের ঘড়িটার দিকে তাকালো। 3:30। অন্য কিছু করে মনকে ভুলিয়ে রাখতে হবে, নইলে ইলা কি কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে ভাবতে গিয়ে মাথা একেবারে খারাপ হয়ে যাবে। এই সব সময় ক্যারাম জিনিসটা খুব কাজে আসে। ক্যারাম বোর্ডের সামনে দাঁড়িয়ে একবার খেলা শুরু করলে থামা প্রচণ্ড মুশকিল। ক্যাম্পাসে এই নিয়ে ঝামেলাও লেগেছে প্রচুর। সন্ধ্যাবেলা ক্যারাম রুমে ঢুকে এক সিনিয়র দাদা দাবি করে যে সে খেলতে চায়। উত্তেজিত জুনিয়র, আরেকদিন খেলে উঠে যাচ্ছি, এই বলে সিনিয়র দাদাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখে। বাবা রে, তারপর সে কি তুমুল ঝামেলা। তবে ভয় নেই, নীলাঞ্জনকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। সে ক্যারাম রুমে ঢুকে দেখল 3 জন কাচুমাচু মুখ করে বসে আছে। সম্ভবত চতুর্থ প্লেয়ার পাচ্ছে না এই হতাশায়।
নীলাঞ্জনকে দেখে তাদের মুখ উজ্জ্বল হয়ে গেল। এই উজ্জ্বলতা বোধহয় গৌতম বুদ্ধের মুখেও ছিল না যখন তিনি মোক্ষ লাভ করেন। এই তিনটে ছেলে মনে হয় ধর্ম বলতে ক্যারাম বোঝে। যাই হোক, বাকি 1.5 ঘন্টা টান টান খেলা হয়েছে। সেটা পাশে রাখা খালি পাউডারের কৌটোটা দেখেই বোঝা গেল। ইলা ফোন করেছে দেখে নীলাঞ্জন বাধ্য হয়ে ক্যারাম খেলা বন্ধ করল। ফোন তুলতেই ইলা বলল, কটা বাজে? নীলাঞ্জন উত্তর দিল, 5:10। আমি কটায় ঝিলপাড়ে আসতে বলেছিলাম তোকে? বলল ইলা। এই তো এক্ষুনি আসছি, একটা কাজে আটকে গেছিলাম বাজেভাবে। জানিস তো, এই ঢপ ব্যাপারটা মিলনদার চপেই ভালো লাগে, তোর দ্বারা ঠিক হয় না। আরে ধুর, তুই ফোন রাখার আগেই আমি পৌঁছে যাব, রাখছি, বলল নীলাঞ্জন। ফোন রেখে 3 জন ক্যারাম সৈনিককে বিদায় জানিয়ে নীলাঞ্জন ঝিলপাড়ের দিকে ছুট লাগাল। ক্যারাম সৈনিকদের মুখে আবার হতাশা ফিরে এলো। তাদের বুদ্ধ চলে গেছে, এখন আবার এক মসিহার অপেক্ষা। নীলাঞ্জন হাঁপাতে হাঁপাতে ঝিলপাড়ে পৌঁছল। দেখল ইলা ঝিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে নীলাঞ্জন একবার ইলাকে ডাকলো। ইলা ঘুরে তাকালো, তার মুখে এক গাল হাসি। উত্তেজিত গলায় নীলাঞ্জন বলল, কি কি কাণ্ড ঘটিয়েছিস এবার বল। এরপর যেটা হলো সেটা একটা অসাধারণ ব্যাপার। কোনো কথা বলার আগে ইলা হাঁটু গেড়ে বসে পড়ল, একদম সিনেমার প্রপোজাল স্টাইল। নীলাঞ্জন হাঁ করে ইলার দিকে তাকিয়ে থাকলো। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। 1 মিনিট দাঁড়া, বলল ইলা। এই বলে ওর ব্যাগ থেকে একটা বই বের করলো, সঙ্গে একটা গোলাপ। নীলাঞ্জন অবাক হয়ে জিজ্ঞেস করল, এইসবের মানে কি? ইলা উত্তর দিল, তোকে আমি প্রপোজ করছি রে পাগল। কিন্তু আমরা তো 4 বছর ধরে প্রেম করছি। তুই হাসপাতাল থেকে বেরোনোর পরে আমাকে প্রপোজ করেছিলি, মনে আছে? বলল ইলা। হ্যাঁ, কেন মনে থাকবে না? ওটা আমাদের 2 বছরের অ্যানিভার্সারি ছিল, তাই আজ 4 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে আমি তোকে প্রপোজ করছি। ব্যাস, সমান সমান হয়ে গেল। এবার বলুন নীলাঞ্জন জানা, আপনি কি আমার সঙ্গে প্রেমটা চালিয়ে যেতে চান? নীলাঞ্জন লজ্জায় লাল হয়ে গেল। আনন্দে সে নিজেকে সামলাতে পারছে না। এরকম ভাবে তাকে কোনো দিন কেউ প্রপোজ করেনি। ইলা আবার বলে উঠল, কি হলো নীলাঞ্জন বাবু, আপনি কি মনস্থির করতে পারছেন না? প্রেম করতে চান না আমার সঙ্গে? নীলাঞ্জন হাসতে হাসতে জবাব দিল, আলবাত চাই। যত দিন সম্ভব আমি শুধু তোর সঙ্গেই থাকতে চাই। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আর একবার যদি আমাকে তুই আপনি বলে ডেকেছিস, আমি কিন্তু তোকে ঝিলের জলে ঠেলে ফেলে দেবো বলে দিচ্ছি। এই কথা শুনে ইলাও হাসতে শুরু করল। বলিউড ছবির টিপিক্যাল চাকরকে কপি করে ইলা উত্তর দিল, জি মালিক। আচ্ছা শোন না, বলল ইলা, আমার না হেভি হাঁটু ব্যথা করছে, তোর এই গিফটগুলো তাড়াতাড়ি নে না। বই আর গোলাপ ফুলটা ইলার হাত থেকে নিল নীলাঞ্জন। বইটা হলো বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত। নীলাঞ্জন মিষ্টি গলায় বলল, অনেক ধন্যবাদ ইলা, তোকে সত্যি আমি খুব ভালোবাসি। আমিও, জবাব দিল ইলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের নায়িকার এই রোম্যান্টিক প্রপোজালের প্ল্যানটা সুপারহিট। তবে একটু সাবধান করে রাখি, বসন্তকাল কিন্তু চিরদিন থাকে না। আমাদের নায়ক নায়িকার প্রেমও শীঘ্রই শেষ হয়ে যাবে। কি হলো, স্পয়লার দিলাম নাকি? ক্রমশ প্রকাশ্য। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।